গণবিদ্রোহের জেরে ধ্বংসস্তূপের মুখে দাঁড়িয়ে এবার নেপাল। রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে ছাত্র যুবদের বিক্ষোভে উত্তপ্ত গোটা পরিস্থিতি। সোমবার সকালে শান্তিপূর্ণ প্রতিবাদ রাত বাড়তেই রূপ নিয়েছে হিংস্র বিদ্রোহে। পুলিশের গুলি, সেনার লুটমাট সবকিছু সত্ত্বেও নিয়ন্ত্রণে আসেনি জনরোষ। অন্তত 21 জন প্রাণ হারিয়েছেন, আহত 4 শতাধিক। সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছে সরকার। তবুও রাস্তায় উত্তাল জনতা। এই পরিস্থিতিতে নেপালের কেপি শর্মা ওলি সরকারের ভিত্তি টলে যাচ্ছে রীতিমতো। ইতিমধ্যে এই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য, কৃষি, আইন, শক্তি, বন সহ 9 মন্ত্রী পদত্যাগ করেছেন। উপপ্রধানমন্ত্রীও ইস্তফা দিয়েছেন। অভিযোগ উঠেছে দুর্নীতি, স্বজন পোষণ আর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ এবার সরাসরি সরকারের পতনের ডাক দিচ্ছে। এদিকে আরো ভয়াবহ খবর, বিক্ষোভকারীরা নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের বাসভবন দখল করেছে। আগুন লাগানো হয়েছে প্রশাসনিক ভবন, মন্ত্রীদের বাড়ি, এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনেও। পরিস্থিতি দিন দিন শ্রীলঙ্কা আর বাংলাদেশের রাজনৈতিক বিপর্যয়ের মতো হয়ে উঠেছে। সীমান্ত পার হয়ে এই অশান্তির আঁচ এসে পৌঁছেছে ভারতেও। শিলিগুড়ির পানি ট্যাঙ্ক সীমান্তে 3 দিন ধরে বন্ধ আমদানি রপ্তানি, শত শত ট্রাক আটকে পড়েছে। ভারতীয় এক ট্রাক চালক গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত। বিদেশ মন্ত্রক সতর্কতা জারি করেছে ভারতীয়দের জন্য। এখন প্রশ্ন, এই গণবিদ্রোহ কোথায় গিয়ে থামবে? প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ কি সময়ের অপেক্ষা মাত্র, নাকি দেশ ছেড়ে পালাবেন তিনিও? নেপালে ছাত্র যুব আন্দোলন শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে। কয়েক ঘন্টার মধ্যেই তা পরিণত হয় ভয়াবহ গণবিদ্রোহে। কাঠমান্ডু, বীরগঞ্জ, ললিতপুর, কীর্তিপুর প্রায় সব বড় শহরে বিক্ষোভকারীরা মিছিল, অগ্নিসংযোগ, ভাঙচুর চালিয়েছে। পুলিশি লাঠিচার্জ, সেনার টহলদারি, গুলি চালনা, কোনো কিছুতেই জনতা দমেনি। মৃতের সংখ্যা 21 ছাড়িয়েছে, আহত এখনো পর্যন্ত 4 শতাধিক। প্রচন্ড চাপের মুখে এবার নেপাল সরকার থেকে টানা মন্ত্রিসভা পদত্যাগের ধাক্কা লেগেছে। স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগের পর একে একে স্বাস্থ্য, কৃষি, আইন, শক্তি, বনমন্ত্রীরা দায়িত্ব ছেড়েছেন। উপপ্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী বিষ্ণু পটেল এবং ইস্তফা দিয়েছেন। এমনকি বিদ্রোহীদের হাতে আক্রান্ত হয়ে একাধিক মন্ত্রীর বাড়ি আগুনে পুড়েছে। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের বাসভবন বিদ্রোহীদের দখলে। আগুন লাগানো হয়েছে আইনমন্ত্রী অজয় চৌরাসিয়ার বাড়িতেও, আইটি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙ্গের বাড়ি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের খুমালতারের বাসভবনেও হামলা। একে একে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভবনগুলিতে আগুন, ভাঙচুর, পাথর বৃষ্টি চলছে। আন্দোলনকারীদের প্রধান দাবি ওলি সরকারের পদত্যাগ। নেপালের এই অশান্তি ইতিমধ্যে সীমান্ত পারে প্রভাব ফেলেছে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্ত 3 দিন ধরে বন্ধ। শত শত ট্রাক আটকে পড়েছে। ভারতীয় এক ট্রাক চালক গুলিবিদ্ধ হয়েছে। সীমান্তবর্তী ব্যবসা মার খাচ্ছে। দোকানপাট বন্ধ, বাজারে সরবরাহ ব্যাহত। ভারতের বিদেশ মন্ত্রক সতর্কতা জারি করে জানিয়েছে, নেপালের অবস্থানরত ভারতীয়রা যেন নিরাপদে থাকেন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলে। বিশেষজ্ঞরা বলেছেন, নেপালের পরিস্থিতি অনেকটাই মিলে যাচ্ছে শ্রীলঙ্কা 2022 ও বাংলাদেশের 2024-এর বিদ্রোহের সঙ্গে। তখনও দুর্নীতি, অর্থনৈতিক সংকট, বেকারত্ব আর সরকারের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে জনতার রাজপথে নেমেছিল। আজ নেপালেও সেই একই দৃশ্য। রাষ্ট্রপতি থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি অবরুদ্ধ। প্রশাসনের ওপর ভরসা হারাচ্ছে সাধারণ মানুষ। দক্ষিণ এশিয়ায় আবারও রাজনৈতিক অস্থিতিশীলতা রীতিমতো বাড়ছে। অগ্নিগর্ভ নেপাল এখন এক সংকটজনক মোড়ে দাঁড়িয়ে। জনগণের আন্দোলন আর প্রশাসনিক দমন নীতির সংঘর্ষে দেশ কার্যত গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। প্রতিদিন বাড়ছে মৃত্যু, আহতের সংখ্যাও। মন্ত্রীদের ধারাবাহিক পদত্যাগ ও প্রশাসনিক ব্যর্থতা সরকারের ভিত্তিকে নড়বড়ে করে তুলেছে। সবচেয়ে বড় প্রশ্ন, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কি পদত্যাগ করবে, নাকি দেশ ছেড়ে পালানোর পথ বেছে নেবে? আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। ভারত ইতিমধ্যেই নেপালে বসবাসরত নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। সীমান্ত পারে অর্থনৈতিক ক্ষতি শুরু হয়েছে। আর এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তবে ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে প্রভাবিত হবে। নেপালের রাজপথে আজ যে আগুন জ্বলছে, তা শুধু দুর্নীতি বা দমন নীতির বিরুদ্ধে নয়, বরং এটি একটি প্রজন্মের ক্ষোভ, যারা স্বচ্ছ রাজনীতি আর গণতান্ত্রিক স্বাধীনতার দাবি করছে। এই আন্দোলনের সাফল্য বা ব্যর্থতা শুধু নেপালের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকেও ছাপ ফেলবে। পরিস্থিতি কোন দিকে গড়াবে তা সময়ই বলবে। কিন্তু এই কথা স্পষ্ট, আজকের নেপাল ইতিহাসের সবচেয়ে অশান্ত অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে।